হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের ডালিয়া ম্যাম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি তোমাদের কাছে সেকেন্ড সেমিস্টারের তোমাদের প্রথমার্ধ থেকে, মেজর বেঙ্গলির প্রথমার্ধ থেকে এর আগের দিন বিহারীলাল চক্রবর্তী নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের সামনে, কাব্য কবিতা যে রয়েছে সেখান থেকে। আর তার আগে মাইকেল মধুসূদন দত্ত নিয়েও আলোচনা করেছি। আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি চলে এসেছি তা হলো ঈশ্বরচন্দ্র গুপ্ত। কাব্য কবিতায় ঈশ্বরচন্দ্র গুপ্তের যে অবদান রয়েছে সেটা। তার আগে একবার বলে রাখি, আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা যুক্ত হতে চাইছো তারা অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করো। দেখো, 6295916282 এবং 7076398606 এই নাম্বারে তোমরা খুব তাড়াতাড়ি যোগাযোগ করো। আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। আর অবশ্যই যারা ক্লাসগুলো দেখছো, ফলো করছো, তারা নিজের বন্ধু বান্ধবীদের মধ্যেও শেয়ার করো, তারাও যেন উপকৃত হয়। ঠিক আছে, তাহলে চলো বেশি কথা না বলে আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আজকে আমি যে বিষয়টা তুলে ধরবো ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন সময়ের কবি সেটা আগে আমাদের জানতে হবে। ঊনবিংশ শতাব্দীতে কিন্তু এই ঈশ্বরচন্দ্র গুপ্তের কিন্তু আমরা দেখতে পাই যে আবির্ভাব হচ্ছে। ঠিক আছে, তিনি কিন্তু ইংরেজি জানতেন না, পুঁথিগত শিক্ষাও তেমন তার ছিল না। কবি সম্পর্কে আমাদের যে লেভেলের ধারণা, যে ধারণা আমরা পোষণ করি নিজের মধ্যে একটা কবি সম্পর্কে, সেখান থেকে কিন্তু অনেকটাই দূরে অবস্থিত আমাদের ঈশ্বরচন্দ্র গুপ্ত। আমাদের ঈশ্বরচন্দ্র গুপ্ত কিন্তু আমাদের যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত। ঠিক মধ্যযুগের শেষ এবং আধুনিক যুগের শুরু, এরকম একটা সময়ের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরচন্দ্র গুপ্তের কিছু অবদান, তাও আবার তার কাব্য কবিতার ইতিহাসে। দেখো, প্রথমে আমি তোমাদেরকে বলে দিয়েছি যে ঈশ্বরচন্দ্র গুপ্তকে কোন সময়ের কবি বলা হয়। তিনি কি শুধুমাত্রই যুগ সন্ধিক্ষণের কবি? না, তিনি শুধু যুগ সন্ধিক্ষণের কবি নন, তিনি আমাদের আধুনিক যুগের প্রথম কবি কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্ত। তোমাদেরকে খুব ভালো মতো মনে রাখতে হবে, যুগ সন্ধিক্ষণের কবির পাশাপাশি আমরা তাকে বলছি আধুনিক যুগের প্রধান কবি, এবং তার পাশাপাশি বলছি খাঁটি বাঙালি কবি। আমাদের খাঁটি বাঙালি কবি হচ্ছে আমাদের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু তার বিভিন্ন সমালোচনামূলক গ্রন্থে ঈশ্বরচন্দ্র গুপ্তের অবদান নিয়ে অনেক ধরনের আলোচনা করেছেন, এবং খাঁটি বাঙালি আনার কিন্তু পরিচয় তিনি দিয়েছেন তার লেখার মধ্যে। তিনি স্বয়ং বলেছেন যে কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের যত সমস্ত সৃষ্টি রয়েছে, তার যে সাহিত্য সৃষ্টিগুলো রয়েছে, তার মধ্যে কিন্তু একেবারে খাঁটি বাঙালিয়ানা ফুটে উঠেছে। তাহলে দেখো, ঈশ্বরচন্দ্র গুপ্তের যে কাব্য কবিতাগুলো আছে সেই কবিতাগুলো সম্পর্কে আজকে আমরা একটু জেনে নিই। তার গ্রন্থগুলো কি কি, তার কবিতাগুলো কি কি, তিনি কোন কোন বিষয়গুলো তার কবিতার মধ্যে উপাদান হিসেবে সংগ্রহ করেছেন, ঠিক সেইগুলো। দেখো, প্রথমে আমি গ্রন্থসমূহ দিয়েছি, তোমাদের লিখে দিয়েছি বোর্ডে। আর আমি একটা কথা বলবো, যখন ক্লাস নেব তখন অবশ্যই তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসবে। ঠিক আছে, কথাগুলো শুনবে এবং বিশেষ বিশেষ বিষয়গুলো লিখে নেবে, তাহলে কিন্তু তোমাদেরই সুবিধে হবে। ঠিক আছে, গ্রন্থ সমূহের মধ্যে আমি যে গ্রন্থগুলো দিয়েছি, উল্লেখযোগ্য কিছু গ্রন্থ দিয়েছি। দেখো, কালী কীর্তন, প্রবোধ প্রভাকর, হিত প্রভাকর, সত্যনারায়ণ ব্রতকথা, কবি ভারতচন্দ্র ও তার জীবন বৃত্তান্ত। ঠিক আছে, আমি এই কয়টা গ্রন্থ তোমাদের সামনে তুলে ধরেছি, এই কটা গ্রন্থ তোমরা মনে রাখবে। এরপর কবিতাগুলোর নাম বলার আগে কিছু বলতে চাই তোমাদের। দেখো, আমাদের ঈশ্বরচন্দ্র গুপ্ত কিন্তু একটু আগেই বললাম খাঁটি বাঙালি কবি, এবং তার পাশাপাশি তিনি এমন কিছু বিষয়কে আমাদের সামনে তুলে ধরেছেন যেগুলো হয়তো এখনকার দিনের বা আগেকার দিনের কবিদের কাছে খুবই তুচ্ছ, এবং আমাদের কাছেও খুব তুচ্ছ ব্যাপার। তার কাছে একটা বিশেষ মানে চমৎকৃত ব্যাপার কি ছিল বলতো? তার কাছে একটা তুচ্ছ জিনিস বিশালতার প্রাধান্য পেয়েছে, একটা বিশাল একটা জায়গা তৈরি করেছেন তিনি একটা তুচ্ছ বিষয়কে নিয়ে, যেটা হয়তো আমাদের নজরেই পড়বে না, বা আমরা হয়তো কখনো ভাবিনি যেটা নিয়ে কবিতা রচনা করা যায় বা এটা নিয়ে কোনো সাহিত্য রচনা সম্ভব। তিনি সেই জিনিসটাকেও কিন্তু তুলে ধরেছেন। দেখো, তার কবিতার নামগুলো জানলেই তোমরা একটু ধারণা পাবে। দেখো, ওই সাধারণ তুচ্ছ বিষয়গুলোকে নিয়েও তিনি কবিতা লিখেছেন, যেরকম মাছ,
তোপসে মাছ নিয়ে তিনি কবিতা লিখেছেন। আনারস, আনারস নিয়েও তিনি কাব্য কবিতা রচনা করেছেন। পাঠা, এই যে এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে খুব সাধারণ এবং তুচ্ছ বিষয়, কিন্তু তিনি এগুলোকেই তুলে ধরেছেন কিন্তু আমাদের সমাজের একটা বৃহত্তর সমাজের একটা প্রেক্ষাপটে খুব সুন্দরভাবে তিনি বিষয়গুলোকে তুলে ধরেছেন এবং আমাদের সামনে উপস্থাপিত করেছেন। দেখো তাছাড়াও নীলকর আছে, তার কবিতা নীলকর, তোপসে মাছ, আনারস, পাঠা, স্বদেশ, এই কয়েকটা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তের উল্লেখযোগ্য কবিতা, ঠিক আছে। এবং আমরা দেখতে পাই ঈশ্বরচন্দ্রের যখন আবির্ভাব হচ্ছে, তো সেই সময় কিন্তু আমাদের ভারতবর্ষে ব্রিটিশ শাসন ছিল, ঠিক আছে। এই ব্রিটিশ শাসনের সময় আমরা দেখতে পাই আমাদের ভারতবর্ষের এক শ্রেণীর মানুষ, সবাই বলবো না, একটা শ্রেণীর মানুষ, তাদেরকে দেখতে পাচ্ছি যে তারা ক্রমশ পাশ্চাত্য শিক্ষার উপর একেবারে পুরোপুরি ভাবে কিন্তু নিজেকে ডুবিয়ে দিচ্ছে এবং ভাবছে যে ইংরেজিটা শেখাই আমাদের মূল মানদণ্ড, একেবারে ইংরেজি শিখতেই হবে, ইংরেজি জানতেই হবে, এরকম একটা ব্যাপার। তো ঠিক সেই সময় নিজের সংস্কৃতি, নিজের যে দেশের কিছু কৃতিত্ব, সেগুলো মানুষ বিসর্জন দিচ্ছে এবং পাশ্চাত্য শিক্ষার দিকে দৌড়চ্ছে। আমরা তো জানি সবকিছুরই একটা সুফল এবং কুফল থাকে। তো পাশ্চাত্য শিক্ষা আমাদের মধ্যে সমাজের মানুষের মধ্যে যেরকম ভালো প্রভাবও ফেললো, ঠিক সেরকম বিকৃত প্রভাবের মানুষও দেখা গেল ঠিক সেরকম। কেননা সেই ভালো প্রভাবের পাশাপাশি বিকৃত মনোভাবও তাদের মধ্যে কিন্তু দেখা দিতে শুরু করলো। এটা কিন্তু পাশ্চাত্য শিক্ষা যারা অনুসরণ করলো, যারা তার পেছনে বেশি করে দৌড়লো, যারা পুরোপুরি নিজের দেশিয়ানাকে বিসর্জন দিয়ে একেবারে বিদেশিয়ানায় মুরব্বিয়ানা করতে থাকলো, তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পেয়েছি। তো ঈশ্বরচন্দ্রের যখন আবির্ভাব হচ্ছে সেই সময় কিন্তু আমাদের ইংরেজ শাসন চলছিল এবং তার পাশাপাশি পুরোপুরিভাবে পাশ্চাত্য শিক্ষার একটা প্রসারতা দেখা যাচ্ছে মানুষের মধ্যে। ইংরেজি জানাটাকে বিশেষভাবে একদম গুরুত্ব দেওয়া হচ্ছে, মূল মানদণ্ড ভেবে নেওয়া হচ্ছে এই ভাষা শিক্ষাটাকে, ইংরেজি শিক্ষাকে। তার পাশাপাশি বিদেশি সাহিত্যের অনুকরণ করতে থাকলো আমাদের ভারতীয়রা। পুরোপুরিভাবে সমাজের একটা শ্রেণীর মানুষ পুরোপুরিভাবে বিদেশি অনুকরণ করছে। বিদেশি অনুকরণ করার ফলে তাদের মধ্যে অভূত পরিবর্তন দেখা যাচ্ছে এবং এই পরিবর্তনগুলো কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্ত মেনে নিতে পারেননি, কারণ তিনি ছিলেন একেবারে মনের দিক দিয়ে বাঙালিয়ানা। তিনি কখনোই কিন্তু মেকিত্ব পছন্দ করতেন না। এই দেখো, যেমন ধরো একটা বাঙালি ছেলে মোচাকে যদি কেলকা ফুল বলে, সেখানে কিন্তু তিনি সেটা নিয়েও ব্যঙ্গ করেছেন তার কবিতায়। এবং তিনি কখনোই স্ত্রী শিক্ষার যখন প্রসার হওয়া শুরু হলো, সেই সময় তিনি তার কাব্যে কিছু কিছু ঘটনা তিনি নিজের মতো করে তুলে ধরেছিলেন। যেমন দেখো, স্ত্রী শিক্ষা প্রসারে তিনি তার কাব্য কবিতায় কিছু লাইন ব্যবহার করেছেন। তার মধ্যে থেকে একটা লাইন আমি তোমাদেরকে বলছি, সেই লাইনটা শুনলেই তোমরা বুঝতে পারবে যে তিনি কিভাবে ব্যঙ্গ করে ব্যঙ্গাত্মক মাধ্যমে তিনি ব্যাজস্তুতির মধ্য দিয়ে তার কাব্য কবিতায় কিন্তু ভাবগুলোকে ফুটিয়ে তুলেছেন। দেখো, স্ত্রী শিক্ষা প্রসারে কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্ত একটা লাইন বলেছেন যে যত সব ছুরিগুলো তুড়ি মেরে, ঠিক আছে, যত সব ছুরিগুলো তুড়ি মেরে, যখনই তারা, এটার কথা হচ্ছে, অর্থ হচ্ছে যখন মেয়েরা হাতে কলম ধরবে এবং তারপর যখন তারা এবিসিডি শিখবে, তাই বলেছে যে তখন এবি শিখে বিবি সেজে বিদেশি বল কবেই কবে। তুমি থাকছো ভারতে এবং অনুসরণ করছো বিদেশের, যখন তোমার শিক্ষার বিস্তার হচ্ছে, তুমি পাশ্চাত্য শিক্ষার অনুসরণ করছো, তখন তুমি ভারতীয় কথা ভুলে গিয়ে তুমি বিদেশের কথা বলা শুরু করে দিচ্ছ। এই জিনিসটাকে ঈশ্বরচন্দ্র গুপ্ত কিন্তু মেনে নিতে কখনোই পারেননি। এবং তার পাশাপাশি পাশ্চাত্য শিক্ষার যেরকম ভালো দিকও ছিল, ঠিক সেরকম কিন্তু খারাপ দিকও দেখা গিয়েছিল আমাদের ভারতবর্ষের এক শ্রেণীর মানুষের মধ্যে। তাদের উদ্দেশ্যে তিনি পাশ্চাত্য শিক্ষারও যে একটা মন্দ দিক আছে, একটা মন্দ প্রভাব পড়বে, সেই বিষয় নিয়েও তার কাব্য কবিতায় কিছু লাইন বা কিছু উদ্ধৃতি তুলে ধরেছে। তার মধ্যে একটা উদ্ধৃতি আমি তোমাদের সামনে তুলে ধরবো। যেমন দেখো, পাশ্চাত্য শিক্ষার মন্দ দিক সম্পর্কে তিনি বলেছেন, ধন্য রে বোতলবাসী, ধন্য রে ধন্য লাল জল, ধন্য ধন্য বিলাতের সভ্যতা সকল। দেখো, এখানে পুরোপুরি বোঝা যাচ্ছে যে একেবারে বিদেশের অনুকরণ করতে করতে আমরা কোন জায়গায়, কোন স্তরে নেমে পড়েছি। আমরা ভুলেই গেছি আমাদের সংস্কৃতি, ভুলে গেছি আমাদের ধর্ম, আমরা পুরোপুরি ভাবে কিন্তু একেবারে মেকিত্বতে ডুবে গেছি।
তিনি এছাড়াও ব্রিটিশদেরকে ব্যঙ্গ করে তিনি একটা কথা বলেছেন, ব্রিটিশ সমাজ এবং সেই সময়কার বিভিন্ন ধরনের যে মানুষ, সেই ধরনের মানুষগুলোকে ব্যঙ্গ করে তিনি লিখেছেন, তুমি মা কল্পতরু, আমরা সব পোষা গরু, শিখিনি শিং বাঁকানো। দেখো, বঙ্কিমচন্দ্র তো বারবার বলেছেন যে ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিল হচ্ছে একেবারে তিনি বাঙালিয়ানা কবি, তিনি কখনো মেকিত্ব পছন্দ করতেন না, তিনি ছিলেন মেকির শত্রু। তিনি একটা লাইনে সুন্দর করে বলে দিয়েছেন যে তিনি ছিলেন মেকির শত্রু, তিনি ছিলেন মেকি ধর্মের শত্রু, তিনি ছিলেন মেকি মানুষের শত্রু। সুতরাং তিনি মেকিত্ব পছন্দ করতেন না। সেই কারণে কিন্তু তার প্রত্যেকটা কবিতা কাব্যের মধ্যে আমরা কিন্তু সেই দিকটা ফুটে উঠতে দেখছি। তাই আমাদের এই ঈশ্বরচন্দ্র গুপ্ত ঠিক সেই সময় যে অবদানটা রেখে গেছে আমাদের বাংলা সাহিত্যে, সেটাকে কিন্তু আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। তাহলে দেখো, আজ আমি তোমাদের সামনে যুগ সন্ধিক্ষণের আমাদের একজন কবি, তিনি হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, তার বিষয়ে কিছু তোমাদের সামনে তুলে ধরলাম। জানি না কতটা বুঝতে পেরেছো তোমরা। যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের পাশে থেকো এবং প্রত্যেক দিন আমার এই ক্লাসগুলো তোমরা ফলো করো। আর তোমাদের কমেন্ট আশা করছি, কারণ কমেন্টগুলো পড়লে আমিও প্রেরণা পাবো আরো ভালো মতো কাজ করার। আর আমাদের ক্লাস কিন্তু প্রতিদিন হচ্ছে, ক্লাস শুরু হয়ে গেছে। প্রত্যেককে বলবো যে ক্লাসগুলো ফলো করো এবং বন্ধু বান্ধবীদের মধ্যে তোমরা শেয়ার করো, যেন সবাই এই ক্লাসগুলো পেয়ে উপকৃত হয়। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।